গ্রামে আমি প্রায়ই যাই। ওখানে অনেক মানুষ, আশেপাশের প্রতিবেশী। এরা শহর থেকে আসা মানুষের দিকে দেখবে একটু আলাদা চোখেই তাকায়, বেশ সমীহ করে, আদর করে। আমাদের হয়তো একটু অন্যরকম মনে করে। কি জানি, আমি সারা জীবন শহরে বাস করেছি, তাই আমি জানি না গ্রামের মানুষের কেমন মনোভাব হয় শহরের মানুষের নিয়ে। তো যাকগে, অন্য সব সম্পর্কের সাথে আমার বেশ কয়েকটা দেবরও ছিল গ্রামে। আমি ছিলাম তাদের একমাত্র বড় ভাবি। ওরা বেশ সম্মান করে আমাকে, কিন্তু তার মধ্যে কেউ কেউ একটু বেশিই করে। বেশি বলতে, তাদের চোখের চাহনি দেখলে আমি বুঝি শুধু এটা সম্মানের না, আর অনেক ধরনের চাওয়া আছে। যেহেতু আমি মেয়ে মানুষ, এ ধরনের দৃষ্টি আমার চোখ এড়ানো কঠিন। কিন্তু যাই হোক, ভাবি তো। বিয়ের পর গ্রামে এলে নিজের নামটা একটু ফিকে হয়ে যায়। সবাই আমাকে ভাবি বলে ডাকে। আমার গায়ের রং কিন্তু বেশ সুন্দর, একটা মসৃণ ত্বক। শাড়ি পরলে আমার চুলটা কোমরের নিচে নেমে যায়, আর যখন আমি হাঁটি চুল ছেড়ে সাপের লেজের মতো আমার চুলগুলোও নড়ে। তাতে আমার পিছনের দিকটা খুব আকর্ষণীয় লাগে দেখতে। আর কি বলবো, নিজের প্রশংসা করতে নিজের খুব ভালো লাগে যে তা না, তবে আমি নিজেকে খুব মেনটেন রাখি। একটু কম ভাত খাই, একটু ব্যায়াম করি, কিন্তু আবার কাউকে বুঝতে দেই না। কিন্তু আমি চেষ্টা করি নিজেকে সবসময় আকর্ষণীয় রাখতে। তোমাদের আমি জানাবো এবার আমার জীবনের এক সুন্দর অভিজ্ঞতার কথা। সে আর কেউ নয়, আমার দেবর, আমার স্বামীর ছোট ভাই। বয়সে ছোট, কিন্তু খুব একটা অদ্ভুত স্থিরতা আছে ওর চোখে। ওর চোখে যে মাদকতা, তা দেখলেই অন্যরকম ভালো লেগে যায়। ওর গায়ের রং চাপা, শরীরটা কিন্তু তেমনই শক্ত। কাঁধে যেই রেখাগুলো আছে দেখলে মনে হয় ও নিয়মিত হয়তো যোগব্যায়াম করে, নয়তো এলাকার কোনো জিমে যেয়ে ওয়েট ওঠায়। সেদিন সন্ধ্যায় গ্রামে তো অ্যাজ ইউজুয়াল কারেন্ট ছিল না। আকাশে অল্প মেঘ, বাতাসে ভেজে একটা গন্ধ। আমি উঠানে বসেছিলাম, হাতের কাছে হারিকেনটা রাখা। সে এসে উঠানের এক পাশে দাঁড়ালো, একটু দূরে। ততক্ষণে আমার স্বামী তার পুরনো বন্ধুদের সাথে তাস খেলতে গেছিল, তাই আমি একাই ছিলাম। সে এসে হঠাৎ আসাতে আমি একটু অবাক হয়েছি। বলল, ভাবি বাইরে ঠান্ডা লাগছে না? আমি বললাম, গ্রামের ঠান্ডা অন্যরকম, শহরের মতো শরীর কাটে না। সে এসে বলল, আমার ঠান্ডা কি তোমার শরীর কেটে দিচ্ছে? আমি একটু লাজুক হয়ে হাসলাম। সে বলল, আপনি গ্রামটাকে ভালো বোঝেন? আমি বললাম, না বুঝলে কি এখনও টিকে থাকা যায়? কিছুক্ষণ চুপ করে থাকলাম। চুপ করার পরে আমি খেয়াল করলাম তার চোখ এখন আর আগের মতো চোখ মুখ ছোট ছেলের মতো না, সে বেশ বয়স্ক হয়ে গেছে। তার মধ্যে যে টকবকে যুবকের ভাব, সেটা বারবার ফুটে উঠছে। সে বলল, ভাবি আপনি যখন আসেন বাড়িটা আলাদা লাগে। আমি জিজ্ঞেস করলাম, ভালো না খারাপ? সে একটু থামলো, তারপর বলল, শান্ত লাগে। আমি আঁচলটা ঠিক করলাম। দেখলাম এতক্ষণ আমার শাড়ির আঁচল কোন কোনায় যে পড়েছিল। আমাকে যার নিরাপত্তা দেওয়ার কথা, সে নিরাপত্তা না দিয়ে বরং উন্মুক্ত করে রেখেছে। সেও হয়তো লজ্জা পেয়ে চোখটা সরিয়ে নিল তৎক্ষণাৎ। আমি বললাম, তোমার পড়াশোনার কী অবস্থা? সে বলল, শেষের দিকে, কিন্তু মাথার ভিতর অনেক কিছু ঘোরে। আমি বললাম, সবসময় চিন্তা না করলেও চলবে। সে আমার দিকে তাকিয়ে বলল, আপনি এত শান্ত থাকেন কিভাবে? আমি হালকা হেসে বললাম, সব শান্তি তো দেখানো যায় না। হারিকেনের আলোয় আমাদের ছায়া উঠোনে মাটিতে পড়ছিল, দুটো ছায়া কাছাকাছি। সে হঠাৎ বলল, ভাবি আপনি কি নিজের জন্য কিছু চান? এই প্রশ্নটা আমি তার কাছ থেকে আশা করিনি। আমি বললাম, চাওয়া আর পাওয়া এক জিনিস না। সে বলল, কিন্তু চাওয়াটুকু তো নিজের। আমি চুপ করে গেলাম। দূরে কেউ কাশি দিল, বাড়ির ভিতর থেকে শব্দ। সে দ্রুত এক পা পেছালো, বলল, রাত হয়ে গেছে, আমি ভেতরে যাই। আমি বললাম, হ্যাঁ, রাতে কথা স্পষ্ট শোনা যায়, কিন্তু সব বলা যায় না। সেও বুঝলো আর মাথা নেড়ে চলে গেল। পরের দিন আমি উঠানে কাপড় শুকাচ্ছিলাম, সে পাশ দিয়ে যাচ্ছিল। হঠাৎ বলল, ভাবি
কালকের বাতাসটা কিন্তু খুব ভালো ছিল। আমি বললাম, হ্যাঁ, কিছু কথা বাতাসেই থেকে যায়। সে আর কিছু বলল না। আমি বুঝলাম এ গল্পের এখানেই ইতি না, এ গল্প আরও চলবে দীর্ঘ সময়। এবং তাই হলো। বরাবর আজকের সন্ধ্যাতেও আমার স্বামী চলে গেল তার বন্ধুদের সাথে। পুরনো বন্ধু, গ্রামে একসাথে বড় হয়েছে, তাদের সাথে হয়তো তাস খেলবে, কিছু খাবে, আনন্দ করবে, সেই আশায় সে চলে গেল। আর আমি ওদিকে মা চাচিদের সাথে গল্প করে বসেছিলাম, কিন্তু আমার মনে ছিল এক তীব্র অপেক্ষা, 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 কখন ওই গলার আওয়াজটা আমি শুনবো। আমার শির দ্বারা একদম সোজা হয়ে বসে আছে যে ওই আওয়াজটা শোনার জন্য। এবং অবশেষে আমার অপেক্ষার অবসান ঘটল 1 ঘন্টা পরে। পিছন থেকে ডাক এলো, ভাবি। আমি বুঝলাম ও এসে গেছে। ও এসে বলল, ভাবি, এখন তো কারেন্ট নেই, চলো একটু হেঁটে আসো, গরমটা কম লাগবে যদি উঠানের দিকের বাতাস খেতে পারো। আমি বললাম, ঠিক আছে, চলো তোমার সাথে একটু হাঁটি, বাতাসও খাওয়া হবে, একটু খাওয়ার পরে হাঁটা চলাও হবে, অনেক বেশি খেয়ে ফেলেছি। অতএব হাঁটতে বেরোলাম। হাঁটতে হাঁটতে এক পর্যায়ে আমার হাতে ওর হাত লাগলো, কিন্তু আমি খেয়াল করলাম ও হাতটা সরালো না, বরং উঠানের পাশে একটা খ্যারের পাল ছিল। ও আমাকে আস্তে হাতটা ধরে ওদিকে নিয়ে আসলো। এক পর্যায়ে ও ওর বাম হাতের কবজি দিয়ে আমার বাম হাতের কবজিটা ধরে ফেললো। শক্ত হাত, এত জোরেই ধরলো আমি আমার হাত ছাড়াতে পারলাম না। আস্তে আস্তে আমার হাতটা সে উপরের দিকে উঠালো, খ্যারের পালার সাথে মিশিয়ে চেপে ধরলো আমাকে। এরপর আমার ডান হাতের কবজি ধরে সেটা উপরে উঠালো। আমার 2 হাত সে এত জোরে চাপ দিচ্ছিল যে আমার হাতের কাচের চুড়ি দুটো ভেঙে যেয়ে নিচে পড়ে আলতো একটা শব্দ হয়। অমনি আমি শুনি পাশের ঘর থেকে কে যেন কাশি দিয়ে উঠেছে। আমি তো ভয়ে অবস্থা খুব গুরুতর খারাপ। কিন্তু ও দেখলাম ভয় পেল না, বরং আমার দেবর তখন আমাকে হ্যাচকা টান দিয়ে নিয়ে যাচ্ছিল ক্ষেতের দিকে। আমার বুকের হৃৎপিণ্ড তখন প্রায় বের হয়ে যাবে এরকম অবস্থা। আমি ভয় পাচ্ছি, কি হতে যাচ্ছে আমি বুঝতে পারছি না। না আমি তাকে আটকাচ্ছি, না আমি যেতেও চাচ্ছি। এমন অবস্থায় তার সাথে আমি যেতে থাকলাম। আর যেতে যেতে 2 মিনিট পরেই ঘরের পাশের ক্ষেতে আমি উপস্থিত হলাম। যে সে ক্ষেত নয়, পাট ক্ষেত। পাট ক্ষেত অন্ধকারে তোমরা দেখেছো কিনা জানি না, ভীষণ মিচমিচে অন্ধকার থাকে। আর ওর ভিতরে একবার ঢুকে গেলে আশেপাশের কারো সাথী নেই, টের পাবে যে তুমি ভিতরে আসো। এক পর্যায়ে সে আমাকে পাট খেতে নিয়ে গেল, আর তারপর ভিতরে ঢুকে আমাকে ভীষণ আদর করতে শুরু করলো। আমি প্রথমে একটু অমত ছিলাম, কিন্তু তার আদরের তোপে আমি আর কিছু বাধা দিতে পারিনি। আমিও গ্রহণ করলাম তার আদর। আর এইভাবেই শেষ হলো আমাদের সেই মধুর রাত। তোমরা যারা এতক্ষণ খুব মনোযোগ দিয়ে শুনেছো, তোমরা কিন্তু কমেন্ট করতে ভুলো না। যদি কমেন্ট করো তাহলেই কিন্তু আমি আরও বিস্তারিত খোলামেলাভাবে সব গল্প তোমাদের বলবো, কেমন?